নমস্কার বন্ধুরা, আমি কিক্কু। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা, ভালোবাসা। সারা বছর আমার বই পড়া এবং বই নিয়ে আলোচনার এই যাত্রাপথে সামিল হওয়ার জন্য আপনাদের সকলকে আমার মনের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ। আর বছর শেষেই ফিরে দেখার দিনে আমি আপনাদের কাছে এসে গেছি 10টা বইয়ের সাজেশন নিয়ে। কোন 10টা বই? এবছর আমার পড়া সেরা 10টা বই, যেটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, ফিকশন এবং নন ফিকশন। প্রত্যেকটা পার্টে 5টা করে বই রয়েছে। তো চলুন আর দেরি না করে প্রথমেই জেনে নিই টপ 5 ফিকশন বুকস। নাম্বার 5, কথার জাদুকর হুমায়ুন আহমেদের লেখা শঙ্খনীল কারাগার। এই বইতে আমরা দেখতে পাই এটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে মাতৃহারা 6 ভাই বোনের একে অপরকে আঁকড়ে ধরে বেড়ে ওঠার গল্প, তাদের জীবন যুদ্ধের গল্প, সময়ের সাথে সাথে সম্পর্কের বিবর্তন, চেনা সম্পর্ক অচেনা হয়ে যাওয়া, নিঃসঙ্গতার গল্প। রোজকার জীবনের তুচ্ছাতি তুচ্ছ ঘটনাগুলো লেখকের জাদুকাঠির ছোঁয়ায় অসাধারণ হয়ে ওঠে। বইটা পড়ার অনেকক্ষণ পরে অবধিও আমাদের মনের মধ্যে একটা আবেশ রেখে যায় শঙ্খনীল কারাগার। আমাদের তালিকায় নাম্বার 4 যে বই, সেটা এই বইটার থেকে একদম আলাদা। প্রথমটা ছিল শঙ্খনীল কারাগার, বিগিনারদের জন্য সহজ সরল কিন্তু খুব ভালো লাগার একটা বই। নাম্বার 4, জটিল একটু সিরিয়াস পাঠকদের জন্য, আয়তনেও বেশ বড়, ঐতিহাসিক উপন্যাস নাস্তিক পণ্ডিতের ভিটা, লেখক সন্মাত্রানন্দ। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবনের ওপর আধারিত এই বইতে ইতিহাস, ধর্ম, দর্শন, সমাজ এই সমস্ত কিছুকে যেমন ছুঁয়ে যাওয়া হয়েছে, তার পাশাপাশি লেখকের অসাধারণ ভাষা এবং লিখন শৈলীর যে দক্ষতা, এই সমস্ত কিছু মিলেমিশে এই বইটা নিঃসন্দেহে আমার পড়া অন্যতম সেরা একটা বই। এই বইতে বিশেষ করে একটা জটিল প্লট স্ট্রাকচার রয়েছে, সময় নিয়ে খুব কমপ্লেক্সভাবে খেলা হয়েছে। খ্রিস্টীয় দশম একাদশ শতক, খ্রিস্টীয় ত্রয়োদশ শতক এবং একবিংশ শতক, এই 3টে সময়ের মধ্যে যেভাবে জাম্প করা হয়েছে, কিন্তু জার্কিভাবে নয়, খুব স্মুথলি, যাতে এই বই দেখানো হয় যে টাইম লিনিয়ার নয়, কো-প্ল্যানার, একই সমতলে একই সাথে এক্সিস্ট করছে। খুব ইন্টারেস্টিং, তথ্য সমৃদ্ধ একটা বই, সিরিয়াস পাঠকদের জন্য এবং যারা ঐতিহাসিক উপন্যাস ভালোবাসেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। নাম্বার 3, এটা একটা মিস্ট্রি থ্রিলার, একটা ইংরেজি বই, আগাথা ক্রিস্টির লেখা অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান। এটা যে শুধুই একটা সর্বকালের সেরা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার নভেল, একটা সর্বোৎকৃষ্ট মানের ক্লোজ ডোর মিস্ট্রি, একটা দারুণ টান টান রহস্য রোমাঞ্চ উপন্যাস, তাই নয়, রহস্য রোমাঞ্চের মোড়কে এই বইয়ের মধ্যে লেখিকা এমন কিছু গভীর প্রশ্ন তুলেছেন আমাদের সমাজ, আমাদের মরালিটি, জাস্টিস সিস্টেম, লিগাল সিস্টেম, এই সমস্ত কিছুর ওপরে, যেগুলো মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন সেই প্রশ্নগুলো মানুষকে ভাবাবে। তার পাশাপাশি এই বইতে পরোক্ষভাবে কলোনিয়ালিজম, রেসিজম, এই সমস্ত কিছুকেও কটাক্ষ করা হয়েছে। তো একদিকে একটা জমজমাট রহস্য রোমাঞ্চ, তার পাশাপাশি খুব গভীর থট প্রভোকিং কিছু বিষয় নিয়ে এই বইতে লেখা হয়েছে। বিগিনার এবং সিরিয়াস পাঠক সবার জন্যই উপভোগ্য একটা বই, অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান। নাম্বার 2, বাংলা সাহিত্যের একটা ক্লাসিক উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে অবিভক্ত বাংলায় পদ্মা নদীর তীরবর্তী হত দরিদ্র মৎস্যজীবী মানুষদের জীবনের গল্প বলে এই বই। একদিকে মার্ক্সীয় সমাজতত্ত্ব, অন্যদিকে ফ্রয়েডীয় মনস্তত্ত্ব, এই দুই বিষয়কে কিভাবে গল্পের মধ্যে দিয়ে, কাহিনীর মধ্যে এমনভাবে দক্ষতার সাথে লেখক বুনে দিয়েছেন একসাথে যে আমাদের মুগ্ধ করে, লেখাটাকে একটা অন্য মাত্রা দেয়। যেভাবে আঞ্চলিক ভাষার প্রয়োগ হয়েছে, রূঢ় নগ্ন বাস্তব সত্যকে তুলে ধরা হয়েছে, এই বইটা যে একবার পড়েছে তার মনের মধ্যে সারা জীবনের জন্য দাগ কেটে যাবে এমনই একটা বই। বিগিনার এবং অ্যাডভান্স লেভেলের পাঠক সবার জন্য অবশ্য পাঠ্য একটা বই। এবং দ্য বেস্ট ফিকশন অফ দ্য ইয়ার আমার পড়া অবশ্যই পানি বসুর লেখা, বলা যায় লেখিকার ম্যাগনাম ওপাস, মৈত্র জাতক। এমন একটা বই যেটা পড়তে পড়তে আমরা এক মুহূর্তের মধ্যে আমাদের চারপাশে বর্তমান জগৎ সমস্ত কিছু ভুলে গিয়ে চলে যাই সেই সময় যখন মগধের সিংহাসনে রাজত্ব করছেন রাজা বিম্বিসার। আমরা যেন চোখের সামনে দেখতে পাই শাক্য রাজপুত্র সিদ্ধার্থ সবই বুদ্ধত্ব লাভ করে জেতবন বিহারে তার ধর্মদর্শন প্রচার করছেন।
আমরা চলে যাই সেই সময়কার জম্বুদ্বীপে, যা অত্যন্ত সমৃদ্ধশালী হওয়া সত্ত্বেও ভাষা, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতপাত এই সমস্ত কিছু নিয়ে শতধা বিভক্ত। এমন একটা বই যেখানে ঐতিহাসিক এবং কাল্পনিক অসংখ্য চরিত্র, তাদের প্রত্যেকের খুব ইন্টারেস্টিং স্টোরি আর্ক একসাথে বুনে তুলেছে বিশাল আয়তন এই উপন্যাস, যেখানে সমাজ, রাজনীতি, কূটনীতি, ধর্ম, দর্শন, নারী চেতনা এই সমস্ত কিছু এবং আরও অনেক নানান থিম লেখিকা ছুঁয়ে গেছেন, কিন্তু কোথাও সাহিত্যের জালটাকে ছিন্ন না করে। গবেষণালব্ধ তথ্য, সুচিন্তিত তত্ত্ব এবং সাহিত্য রস, এই তিনের দারুণ ব্যালেন্সড একটা বই। সিরিয়াস পাঠকরা, যারা একটু জটিল লেখা পড়তে ভালোবাসেন, যারা ঐতিহাসিক লেখা পড়তে ভালোবাসেন, তাদের সবার জন্য অবশ্য পাঠ্য একটা বই মৈত্রেয় জাত। তো ফিকশনের লিস্ট এই পর্যন্তই। চলে যাব সেরা 5 নন ফিকশন বইতে। নাম্বার 5, মৈত্রেয়ী দেবীর লেখা মংপুতে রবীন্দ্রনাথ। লেখিকা বিবাহসূত্রে একটা সময় মংপুতে থাকতেন। সেই সময় 1938 থেকে 1940 এই সময়কালের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ 4 বার মংপুতে মৈত্রেয়ী দেবীদের বাড়িতে তাদের পরিবারের সঙ্গে মাসাধিক কাল অতিবাহিত করেন। এই বইতে সেই সময়কারই স্মৃতিচারণ আমরা দেখতে পাই। সেখানে আমরা রোজকার জীবনের আটপৌরে সংলাপপটু সদা হাস্যময় রবীন্দ্রনাথকে দেখতে পাই, যে মানুষটাকে আমরা সাধারণ, আমার আপনার মতন অতি সাধারণ পাঠক শ্রদ্ধা, সম্ভ্রম এইসবের দূরত্বে কিছুটা দূরে রেখেছিলাম এতদিন, এই বইটা পড়ে তাকে রোজকার জীবনে নিজেদের মনের খুব কাছাকাছিভাবে পেয়ে আমরা ঋদ্ধ হই। রবীন্দ্রপ্রেমী পাঠকদের জন্য অবশ্য পাঠ্য একটা বই মংপুতে রবীন্দ্রনাথ। এর পরের বই নাম্বার 4। এই বইটা মাধ্যমিকে আমাদের পাঠ্য ছিল, কিন্তু সেই সময় আমার সেভাবে পড়া হয়ে ওঠেনি। তখন থেকে ইচ্ছা যে বড় হয়ে যখন একটু ভালোভাবে ইংরেজি পড়তে শিখবো তখন বইটা পড়বো, এবং ফাইনালি এই বছর আমি বইটা পড়ে ফেলি। অসম্ভব ইন্সপায়ারিং একটা বই, আপনারা সবাই হয়তো নাম শুনেছেন, হেলেন কেলারের লেখা দ্য স্টোরি অফ মাই লাইফ। এই বইতে আমরা দেখি হেলেন কেলার যখন তার 19 মাস বয়স, একটা অজানা ব্যাধিতে তিনি অন্ধ, মুখ বধির হয়ে যান। যে সময় তার আশপাশের সবাই, তিনি নিজেও ভেবেছিলেন যে তার জীবন চিরতরে অন্ধকার এবং নীরব হয়ে গেল, সেই সময় তার জীবনে আসেন তার শিক্ষিকা অ্যানি সালিভান। অত্যন্ত সহমর্মী এবং পারদর্শী এই শিক্ষিকার সাহায্যে এবং অবশ্যই হেলেন কেলার তার নিজের মনের জোর, তার বুদ্ধিমত্তা এর জোরে কিভাবে লেখিকা ইউনাইটেড স্টেটসের প্রথম মুখবধির মানুষ যিনি ব্যাচেলার্স ডিগ্রি লাভ করেছেন, সেই স্বীকৃতি তিনি পান। জীবনের যে কোনো পর্যায়ে ছাত্রছাত্রী, টিনেজার থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেককে অনুপ্রাণিত করবে এই বই, জীবনের যে কোনো প্রতিকূলতাকে কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য। অবশ্য পাঠ্য একটা বই, দ্য স্টোরি অফ মাই লাইফ। নাম্বার 3, রমেশচন্দ্র দত্তর লেখা ঋগ্বেদের দেবগণ। এই বইতে আমরা দেখি যে ঋগ্বেদের সময় আর্যদের যে ধর্মজীবন, তা এখনকার মতো, এখনকার যে হিন্দু ধর্মর যে জটিলতা, 33 কোটি দেবদেবী এরকম ছিল না। খুব সহজ সরল ছিল তাদের ধর্মজীবন। তারা ছিল মূলত প্রকৃতির উপাসক। প্রকৃতির বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন সময়ে প্রকৃতির যে রূপ, রস, এই সমস্ত কিছু তাদের কাব্যিক মনে এমন সুন্দরভাবে ধরা দিয়েছিল যে তার উপাসনাতেই বিভোর হয়েছিল এই অরণ্যচারী আর্যরা। ভারতীয় হিন্দু আর্যদের দেবদেবী, পারস্যের ধর্মে তাদের দেবদেবী, গ্রিক, রোমান বা ইউরোপের বিভিন্ন আদিম ধর্ম, তাদের দেবদেবী, মাইথোলজি, বিভিন্ন ঘটনা কিরম আশ্চর্যভাবে রিলেটেড এই বইতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, খুব ইন্টারেস্টিংভাবে। তাছাড়াও এই যে বিভিন্ন মাইথোলজি আমাদের শুনে আসা, আমাদের হিন্দু ধর্মের এবং বিশ্বের বিভিন্ন জায়গার সেই মাইথোলজি, তার বিভিন্ন ক্যারেক্টার, এই সমস্ত কিছু আসলে কি রিপ্রেজেন্ট করে, এর আসল ব্যাখ্যা কি, কোন ঘটনা থেকে ইন্সপায়ার, এই সমস্ত কিছুও এই বইতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। খুব ইন্টারেস্টিং এবং তথ্য সমৃদ্ধ একটা বই, যেখানে কোনো ধর্মের প্রোপাগ্যান্ডা বা বায়াস ছাড়াই ঐতিহাসিকের নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি থেকে ঋগ্বেদের সময় আর্যদের ধর্মজীবন, তাদের কিছুটা সমাজ জীবন এবং ধর্মের বিবর্তন একে তুলে ধরা হয়েছে। ইতিহাস জানতে আগ্রহী যে কোনো পাঠকের জন্য অবশ্য পাঠ্য একটা বই। নাম্বার 2,
এই বইটার সন্ধান আমি পাই প্রথম অপ্রা উইনফ্রে শোতে, যেখানে লেখকের একটা ইন্টারভিউ করা হয়েছিল, এবং পরবর্তীকালে আমি ইউটিউব এবং বিভিন্ন জায়গায় এই বইটার রিভিউ দেখে ইন্টারেস্টেড হই। আচ্ছা, এই বইটা পড়তে হবে, বিশেষ করে স্পিরিচুয়ালিটি, পার্সোনাল ডেভেলপমেন্ট আমার নিজের খুব প্রিয় একটা বিষয়। বইটার নাম দ্য আনটিডড সোল, লেখক মাইকেল সিঙ্গার। কিন্তু এই বইটা যখন সেই ইন্টারেস্ট থেকে একটু একটু করে পড়তে শুরু করি, তখন আমি বুঝতে পারিনি এই বইটা এতটা ইম্প্যাক্টফুল হবে এবং একটা জীবন বদলে দেওয়া, চিন্তাভাবনার আমূল পরিবর্তন ঘটিয়ে দেওয়া এরকম একটা বই হয়ে উঠবে। অ্যাট ইটস কোর এই বইটা যে মেসেজটা দেয় সেটা একদম এক লাইনে, এই বইটার থেকে আমি সরাসরি একটা লাইন উদ্ধৃত করছি। There is nothing more important to true growth than realizing that you are not the voice of the mind. You are the one who hears it. এক মুহূর্ত চোখ বন্ধ করে থাকুন, কান পেতে শুনুন, আপনার মনের মধ্যে, মাথার মধ্যে একটা কণ্ঠ অবিরাম কথা বলে চলেছে। সাধারণ ঘটনাকে নানান রঙে রাঙিয়ে জাজ করে আপনাদের জীবনকে একটা তার ইচ্ছা মতো একটা যে কোনো দিকে নিয়ে চলেছে। আর আমরা সবসময় অজ্ঞানতার, মূঢ়তার অন্ধকারে ভুল করে ভেবে থাকি এই ভয়েসটাই আসলে আমি। আর পার্সোনাল ডেভেলপমেন্ট শুরু হয় এই ভুলটা ভাঙার মধ্যে দিয়েই। আমি আমার মনের মধ্যে সেই ভয়েসটা নয়, যে শুনছে সেটাই আমি। প্রোফাউন্ড ফিলোসফি এবং সাইকোলজির ওপর লেখা এমন একটা এই বই, যে বইটা একবার কিন্তু পড়লে হবে না, বারবার এই বইটা পড়তে হবে, ভাবতে হবে, এবং ভাবলে দেখবেন আপনার চিন্তাভাবনার আমূল পরিবর্তন ঘটিয়ে আপনাকে একটা নতুন দিশা দেখাবে, জীবনকে, সমস্ত কিছুকে, আপনাকে নিজেকে বিশেষ করে নতুন আলোতে দেখতে এবং চিনতে শেখাবে এই বই, মাইকেল সিঙ্গারের লেখা দ্য আনটিডড সোল। এবং আমাদের এই লিস্টের টপ একদম নাম্বার 1 নন ফিকশন, ইউভাল নোয়া হারারির 21 Lessons for the 21st Century। ইতিহাস আমরা কেন পড়ি? এটা কি শুধুই অতীতের কথামালা? তা তো নয়। আমরা অতীত থেকে কীভাবে ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে পারি সেই জন্যই আসলে ইতিহাস পড়া, তাই না? তাই ইতিহাসবিদ, চিন্তাবিদ, গবেষক ইউভাল নোয়া হারারি তার এই বইতে মানব সভ্যতার ইতিহাসের বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে দেখিয়েছেন আমরা আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে সেই ভবিষ্যতের পাঠ নিতে পারি ইতিহাস থেকে। 21শ শতাব্দীর মানুষদের জন্য 21টা এইরকম লেসন, যেখানে ওয়াইড রেঞ্জেস অফ টপিক নিয়ে কথা বলা হয়েছে। একদিকে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজির উন্নতি, সেখান থেকে শুরু করে যুদ্ধ, আধুনিক সময়ের ধর্ম, দর্শন, এবং অবশ্যই এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফির যে খাড়া আমাদের মাথার ওপর ঝুলছে, কিন্তু আমরা সবাই খুব চোখ কান বুঝে তাকে ইগনোর করে চলেছি। এইরকম ওয়াইড রেঞ্জেস অফ টপিকস নিয়ে এই বইতে আলোচনা করা হয়েছে, খুব সহজ সরল ইংরেজিতে, কিন্তু খুব থট প্রভোকিং বই। যে সমস্ত পাঠকদের কাছে বই পড়াটা নিছক টাইম পাস বা এন্টারটেনমেন্ট নয়, যারা ভাবতে ভালোবাসেন, সিরিয়াস লেখা পড়তে ভালোবাসেন, আপনাদের সবার জন্য এই বই। এবং আমার তো মনে হয় মানব সভ্যতা কোন পথে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটাকে যদি আপনি মিস করতে না চান, তাহলে আপনাদের সবার জন্য অবশ্য পাঠ্য একটা বই, 21 Lessons for the 21st Century। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ছিল আমার 2023-এ পড়া সেরা 10টা বই। পড়তে থাকুন, ভাবতে থাকুন। নতুন বছরে দেখা হবে নতুন বইয়ের কথা নিয়ে। নমস্কার।